আফগান পাক সীমান্তে ফের যুদ্ধের উত্তেজনা, সংঘর্ষে 5 পাকিস্তানি সেনা নিহত। তুরস্কের মধ্যস্থতায় শান্তি আলোচনা ব্যর্থ হলে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি ইসলামাবাদের। গাজায় যুদ্ধবিরতির মধ্যেই এবার ফিলিস্তিনে খ্রিস্টান রাষ্ট্র গঠনের দাবি। 3 রাষ্ট্র সমাধান ছাড়া গাজায় শান্তি ফিরবে না বলছেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা। শুল্ক বাণিজ্য যুদ্ধের মধ্যেই মালয়েশিয়ায় এক টেবিলে বসতে যাচ্ছেন ট্রাম্প শি জিনপিং। 2 পরাশক্তি রাষ্ট্রপ্রধানের বৈঠকের মধ্য দিয়ে বিশ্ব বাণিজ্য বিরোধ নিরসনের আভাস। চীন সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতে হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত। বেইজিং তাইপে উত্তেজনার মধ্যেই এই দুর্ঘটনা নিয়ে চলছে জল্পনা, কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। ওয়াশিংটন নয়াদিল্লি শুল্ক বিরোধের মধ্যেই ট্রাম্পের অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে ধরপাকড়ের শিকার ভারতীয়রা। একদিনেই যুক্তরাষ্ট্র থেকে 54 জনের দিল্লি ফেরত। তুরস্কের মধ্যস্থতায় শান্তি আলোচনার মধ্যেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান পাকিস্তান ঐতিহাসিক সীমানা ডুরান্ডো লাইন। সেখানে আবারও দাও দাও করে জ্বলছে সংঘর্ষে আগুন। একদিকে বিদেশি মাটিতে শান্তি আলোচনা চলমান, অন্যদিকে সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ কোনোভাবেই থামানো যাচ্ছে না। গেল শুক্রবার ও শনিবার 2 দেশের সীমান্তে নতুন করে সংঘর্ষে জড়ায় দেশ দুটির সেনারা। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, তারা উত্তর ওয়াজিরিস্তান ও কুরাম জেলায় পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠীর সন্ত্রাসীদের 2টি অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়েছে। এই সংঘর্ষে তাদের 5 পাক সেনা প্রাণ হারান এবং পাল্টা হামলায় 25 জন নিষিদ্ধ গোষ্ঠীর সদস্যরা নিহত হয়েছে বলে জানায় ইসলামাবাদ। পাকিস্তানের অভিযোগ, আফগান মাটি ব্যবহার করেই এসব সন্ত্রাসী হামলা চালাচ্ছে নিষিদ্ধ গোষ্ঠী। কাবুল প্রশাসন প্রতিশ্রুতি দিয়েও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলেও দাবি তাদের। ইসলামাবাদের ভাষায়, আফগান ভূমি থেকে বিদেশি মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে অস্থিতিশীলতা ছড়ানোর চেষ্টা করছে। তবে আফগান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা পাল্টা অভিযোগ তুলেছে, পাকিস্তান সীমান্ত পেরিয়ে বিমান হামলার মাধ্যমে আফগান সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। এই উত্তেজনার মধ্যেই তুরস্কের ইস্তাম্বুলে এক টেবিলে চলমান 2 দেশের শান্তি আলোচনা। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় গঠিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে সরাসরি যুদ্ধ ছাড়া আর কোনো পথ থাকবে না। আর আফগানিস্তানের গণমাধ্যমগুলো বলছে, কাবুলের প্রতিনিধি দল আলোচনায় সীমান্ত হামলা বন্ধ ও আফগান বিরোধী গোষ্ঠীগুলোর তৎপরতা রোধে পাকিস্তানের সহায়তা চাইছে। বিশ্লেষকরা বলছেন, আলোচনার মূল বিষয় হবে গোয়েন্দা তথ্য ভাগাভাগি। তবে সীমান্তে থেমে থেমে যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে তা এখন কূটনৈতিক টেবিলে আলোচনার মাধ্যমে সম্ভব হবে কিনা সে প্রশ্নই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ। যুদ্ধ বিধ্বস্ত গাজায় শান্তি প্রতিষ্ঠায় এবার উঠে আসছে বিতর্কিত ও চাঞ্চল্যকর প্রস্তাব। মুসলিম ও ইহুদি রাষ্ট্রের পর ফিলিস্তিনের জেরুজালেমে খ্রিস্টান রাষ্ট্র গঠনের দাবি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন। শুক্রবার নিজের পডকাস্ট ওয়ার রুমে ব্যানন বলেন, গাজা যুদ্ধের স্থায়ী সমাধান কেবল 3 রাষ্ট্রভিত্তিক সমাধানের মধ্য দিয়েই বাস্তবায়ন করা সম্ভব, আর তার একটি হতে হবে খ্রিস্টান রাষ্ট্র জেরুজালেম। ব্যাননের দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল গঠনের স্বপ্নই আজ ইসরায়েলের পতনের কারণ। তিনি বলেন, নীলনদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত ভূমি দখলের এই ধারণা ইসরায়েলকেই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ব্যাননের মতে এখন প্রয়োজন এমন এক কাঠামো যেখানে মুসলিম, ইহুদি ও খ্রিস্টান 3 ধর্মের জনগণ নিজেদের রাষ্ট্রে নিরাপদে থাকতে পারে। তার ভাষায়, ভবিষ্যতের শান্তির জন্য জেরুজালেমে খ্রিস্টান রাষ্ট্র অপরিহার্য। তবে কিভাবে সেই খ্রিস্টান রাষ্ট্র গঠিত হবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা দেননি তিনি। ব্যানন আরও দাবি করেন, ইসরায়েল এখন যুক্তরাষ্ট্রের এক অধীনস্থ রক্ষিত অঞ্চল। সেই সাথে গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হলো একটি ছোট খেলোয়াড়, আর গাজা পুনর্গঠনে অর্থায়ন করবে কাতার, নিরাপত্তার দায়িত্বে থাকবে তুরস্ক, এমন ধারণাও দেন তিনি। ট্রাম্প প্রশাসনের 20 দফা শান্তি পরিকল্পনায় সরাসরি ফিলিস্তিনি রাষ্ট্রের উল্লেখ না থাকলেও ব্যাননের মতে সেটি হতে পারে ভবিষ্যতের প্রাথমিক ফিলিস্তিনি রাষ্ট্র। গাজার ধ্বংসস্তূপের ভেতর যখন শান্তির আশা খুঁজছে বিশ্ব, ঠিক তখনই ব্যাননের এই খ্রিস্টান রাষ্ট্র জেরুজালেম প্রস্তাব নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। দীর্ঘদিনের মুখোমুখি অবস্থানের পর এবার এক হতে চলেছে চীন ও যুক্তরাষ্ট্র। বাণিজ্য সহ কয়েকটি ইস্যুতে দেশ দুটি চুক্তি যেন নতুন মোড় নিয়েছে বিশ্ব রাজনীতিতে।
বিশেষ করে রাশিয়া থেকে ভারতের তেল কেনাকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের টানাপোড়েনের মধ্যেই এমন চুক্তি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তবে কি ভারতকে দমাতে শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাতে যাচ্ছেন ট্রাম্প? মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ট্রাম্প-শি বৈঠক, যা ঘিরে চলছে বৈশ্বিক আগ্রহ। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মার্কিন এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, দুই দেশ বাণিজ্য চুক্তির একটি রূপরেখায় একমত হয়েছে। এই চুক্তিতে চীনের বিরল খনিজ রপ্তানির ওপর কড়াকড়ি ১ বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে এবং পাশাপাশি টিকটকের যুক্তরাষ্ট্র শাখা নিয়েও চূড়ান্ত সমঝোতা হয়েছে। তবে সম্প্রতি ট্রাম্পের দেওয়া শুল্ক হুমকি অনুযায়ী চীনা পণ্যের ওপর ১০০% শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনাও আপাতত নেই বলে জানান বেসেন্ট। সাক্ষাৎকারে বেসেন্ট আরও বলেন, তারা এমন একটি কাঠামোয় পৌঁছেছে যা দুই দেশের নেতাদের আলোচনার পথ সুগম করবে। চীন আবারও যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি শুরু করবে, যা মার্কিন কৃষকদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে আসবে। এই চুক্তি কার্যকর হলে আন্তর্জাতিক বাজারে স্বস্তি ফিরবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা, কারণ বিরল খনিজ উৎপাদন ও প্রযুক্তি সরবরাহে চীনের নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আসিয়ান সম্মেলনে যোগ দেননি। ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক সাম্প্রতিক সময় কিছুটা শীতল হয়েছে। একদিকে ট্রাম্প প্রকাশ্যে দাবি করেন ভারত পাকিস্তান সংঘাত মিটিয়েছেন, আর অন্যদিকে দিল্লি এই দাবির প্রতি ক্ষোভ প্রকাশ করে। আবার রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়েও আপত্তি রয়েছে যুক্তরাষ্ট্রের। এই অবস্থায় সবার চোখ এখন বৃহস্পতিবারে ট্রাম্প শি জিনপিংয়ের বৈঠকে, যেখানে দুই পরাশক্তির মধ্যে নতুন এক সমঝোতার পথ খুলে যেতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। সবকিছুই হচ্ছিল নিয়ম মেনে। রণতরী ইউএসএস নিমিৎজ এর ডেকে ব্যস্ততা তখন চরমে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রস্তুত নিচ্ছিলেন বিমান সেনারা। হঠাৎই এক বিকট শব্দে কেঁপে উঠল মার্কিন যুদ্ধজাহাজ। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই সাগরের বুকে ধাক্কা খেল একটি MH-60R সিহক হেলিকপ্টার। মুহূর্তেই আকাশে ছড়িয়ে পড়ল কালো ধোঁয়া। রেডিও বার্তায় জানানো হয় সব ক্রু সদস্য নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। উদ্ধারকারী নৌযান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার করে, কিন্তু ডেকের উত্তেজনা তখনও থামেনি। এই ঘটনার প্রায় 1 ঘন্টার মধ্যে আরেকটি শব্দে আবারও কেঁপে ওঠে আকাশ। একটি সুপার হর্নেট ফাইটার জেট একইভাবে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এখানেও পাইলট ভাগ্যক্রমে বেঁচে যান। মার্কিন নৌবাহিনী জানায়, রোববার স্থানীয় সময় দুপুর 2:45 প্রথম হেলিকপ্টারটি এবং বিকাল 3:15 দ্বিতীয় যুদ্ধবিমানটি দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়। দুটি ঘটনায় ইউএসএস নিমিৎজ থেকে পৃথক রুটিন অভিযানের সময় ঘটে এই দুর্ঘটনা। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। দক্ষিণ চীন সাগরকে ঘিরে এমনিতেই উত্তেজনা চরমে। চীন, ফিলিপাইন, ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশের দাবিকৃত এই সাগর কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি জলপথ। তার উপর এমন সময় এই দুর্ঘটনা ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে রয়েছেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাণিজ্যিক আলোচনার প্রস্তুতি নিচ্ছেন। সুতরাং বলা যেতে পারে, আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই দুই বিমান দুর্ঘটনা নতুন করে দৃষ্টি আকর্ষণ করছে দক্ষিণ চীন সাগরে অস্থিতিশীল পরিস্থিতির দিকে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। বাণিজ্য, তেল ক্রয় ও কূটনৈতিক অবস্থান নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ক কিছুটা দাকুমড়া অবস্থায় পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নরেন্দ্র মোদীর প্রতি অসন্তোষ জানিয়ে বলেছেন, ভারত এখনও মার্কিন বাণিজ্যে অসম সুবিধা নিচ্ছে। এছাড়া রাশিয়া থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনা নিয়েও ওয়াশিংটনের বিরক্তিও তুঙ্গে। এই রাজনৈতিক শীতলতার মধ্যেই ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। তার নির্দেশে নতুন জিরো টলারেন্স নির্বাসন বিধি চালু হয়েছে, যেখানে ভিসাবিহীন বা বেআইনি পথে প্রবেশকারীদের দ্রুত শনাক্ত করে দেশ ছাড়া করা হচ্ছে। এই নীতিতেই 2025 সালের শুরু থেকে প্রায় 1700 ভারতীয়কে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। রোববার সেই ধারাবাহিকতায় ভারতের হরিয়ানা রাজ্যের আরও 54 যুবককে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয়। তারা সবাই ডঙ্কি রুট নামে পরিচিত অবৈধ পথ ধরে আমেরিকায় ঢুকেছিল বলে জানায় দেশটির পুলিশ। পরে তাদের ধরে ফ্লাইট OAE 4767-এ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3-এ ফেরত পাঠানো হয়।
ফেরত আসা যুবকদের মধ্যে হরিয়ানা রাজ্যের কর্নাল জেলার ১৬ জন, কৈঠালের ১৫ জন, আম্বালার ৫ জন, যমুনানগর ও কুরুক্ষেত্রের ৪ জন করে, জিন্দের ৩ জন, সোনাপতের 2 জন এবং আরও ৪ জেলার 1 জন করে আছেন। তাদের বয়স 25 থেকে 40 বছরের মধ্যে এবং তারা সবাই পুরুষ। जैसे अलग अलग जगहों के करनाल के जो है 16 लोग अभी तक वापस डिपोर्ट हुए हैं। কর্নাল পুলিশ জানিয়েছে এখনো কোনো এজেন্টের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে। পুলিশ নাগরিকদের সতর্ক করে বলেছে অবৈধ পথে বিদেশ যাওয়া শুধু বিপজ্জনক নয়, শেষ পর্যন্ত ফেরত আসা অপমানও ডেকে আনে। যদিও পূর্ববর্তী কিছু ঘটনায় হাত পা বাঁধা অবস্থায় বন্দীদের ফেরত পাঠানোর ছবি বিতর্ক তুললেও হরিয়ানার এই ব্যাচটি স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফিরেছেন বলে দাবি করছে তারা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।